আপনারা কোথায় মনে করেন যে বিজেপি এলে কোথায় কোথায় বাঙালির বিপদ বা বাংলার বিপদ? আমি যদি বিজেপির মতো কেবলমাত্র এই হিন্দুস্তান চাপাতে যাই তাহলেই বিপর্যয় হবে। আচ্ছা, এটাও তো হতে পারে যে আর তুমি কিন্তু পুরো উত্তরটা নিলে না। বিফোর 26 ইলেকশন টপ মোস্ট প্রায়োরিটি সেটা পার্টির উপর ছেড়ে দেওয়া। নিয়োগ নিয়ে যে বিতর্ক চলছে, এই যে বর্তমান পরিস্থিতি রয়েছে, এত মানুষের চাকরি চলে যাওয়া, আবার এসএসসি, আপনি পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? অবশ্যই একটাই তার তার বা তার 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 আপনি মানে আপনি একটা চরম বিতর্কিত সময়ে দায়িত্ব নিয়েছেন, আবার পুনর্বহাল। এখন তো অনেক স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা আরো কিছু আমাদের এই নিয়োগটা যদি করে ফেলতে পারি। আমি এইটাই বলছি যে এই যে ধরুন নিয়োগ নিয়ে যে বিতর্ক চলছে, এই যে বর্তমান পরিস্থিতি রয়েছে, এত মানুষের চাকরি চলে যাওয়া, আবার এসএসসি, আপনি পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? আমি পরিস্থিতিটাকে দেখছি যে এটা আমি নিমিত্ত মাত্র। এটা একটা সরকারের যে আসলে এটার পেছনে এটা রাজনীতিও আছে। এটা সরকারকে কতটা বিপাকে ফেলা যায়। মানে এটা হতে পারে, মানে যখন ধরো তোমার চাকরি তোমার চলে যাবার মুখে, তখন একজন যে লয়ার তোমার হয়ে ফাইট করছেন, চাকরি যখন চলে গেল তখন তোমার বিপক্ষে দাঁড়িয়ে উনি ফাইট করছেন ফ্রেশারদের হয়ে, একই লয়ার, এবং তার রাজনৈতিক কারণেই করছেন। মানে তুমি আমার মামলার ব্রিফ নিয়েছো যে তুমি আমাকে ফাঁসি থেকে বাঁচাবে। হ্যাঁ, কেননা আমি ধরা যাক যে খুন করেছি, তুমি আমার ফাঁসি থেকে বাঁচানোর জন্য ব্রিফ নিয়েছো। আমি যাবজ্জীবন একটা কারাদণ্ড পেলাম। আমার বিপক্ষের লোক এসে বললো যে না হুজুর, ওকে ফাঁসি দেওয়া হোক। এবার তার পক্ষে গিয়েও সেই একই আমার লয়ারকে দেখলাম সে দাঁড়িয়ে পড়েছে। সে তখন বলছে না ওকে ফাঁসি দেওয়া হোক, যাবজ্জীবন দেবেন না হুজুর, হে ধর্মাবতার, ওকে যাবজ্জীবন দেবেন না, ওকে ফাঁসিই দিন। তাহলে এগুলোকে আমি কিভাবে কি চোখে দেখব? এটাকে আমার দিক থেকে আমার কাজ হচ্ছে যে যদি আমার যে দপ্তরে ফাঁক ফোকর আছে, আমার সাধ্য এবং আমার সীমাবদ্ধতা দুটোকে মাথায় নিয়ে সেটাকে রিপেয়ার করা, যতটা পারি, যতটা স্মুথ করা যায়। আর দুই, এই রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে সেটা পার্টির উপর ছেড়ে দেওয়া। যে পলিটিক্যাল ব্যাপারগুলো পার্টি যদি আমায় বলে যে তুমি এটা মোকাবিলা করো, যখন করতে বলেছি আমি করেছি। একটি প্রেস কনফারেন্স আমি সে সময় করিনি যাতে আমার পার্টির অনুমোদন ছিল না। হ্যাঁ, মানে আমাকে যে এটা নিয়ে সবসময় যে বলতেই হবে, কথা বলতে হবে, এটা আমি এই 5 বছর আমি কোনোদিন ভাবিনি। আমার কাজ ছিল যে আমি কতটা দুর্গ রক্ষা করতে পারি, মানে মূলত গোলকিপার হিসেবে কাজ করেছি তুমি বলতে পারো। আমি খুব স্ট্রাইকার হতে চাইনি। বিফোর 26 ইলেকশন টপ মোস্ট প্রায়োরিটি আমার ডিপার্টমেন্টের অবশ্যই এই ছেলেদের, যে যোগ্য যে চাকরি প্রার্থী আছে তাদের সম্মানজনক পুনর্বাসন দেওয়া, সামাজিক অবমাননার হাত থেকে তাদের রক্ষা করা, এবং নতুন যারা চাকরি আবেদন করছেন তারা যাতে সুন্দরভাবে চাকরিতে জয়েন করতে পারেন সেটাকে এনশিওর করা। আপনি দীর্ঘদিন এই তৃণমূলের সাথে যুক্ত, আপনি বলছিলেন আজ থেকে ধরুন যখন একটা রাজনৈতিক দলকে মাপা হয় তখন তার ইজম বা তার এথিক্সটাকে নিয়েও ভাবা হয়, ঠিক আছে? নিশ্চয়ই। আমরা যদি বিজেপির যেমন একটা নির্দিষ্ট ইজম আছে, বা আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। হোয়াট ইজ দ্য ইজম অফ তৃণমূল কংগ্রেস? আমাদের ইজম অবশ্যই একটাই, তার স্লোগানটা হচ্ছে মা মাটি মানুষ। আসলে তার ভেতরে লুকিয়ে রয়েছে মা মাটি মানুষ মানে হচ্ছে অসাম্প্রদায়িকতা প্লাস বামপন্থা প্লাস বাঙালি অস্মিতা, এই তিনটের যোগফল। ওরা ওটাকে বলবে গণতন্ত্র, সমাজতন্ত্র আর উন্নয়ন। বিজেপি হলে বলবে ওটাকে হিন্দুত্ব, রাম মন্দির, হিন্দু রাষ্ট্র। হ্যাঁ, সাবারকারের হিন্দুত্ব, গোলওয়ালেকারের আমাদের হিন্দু রাষ্ট্র, এবং মানে হিন্দু আধিপত্যবাদ। আমাদের ঠিক তার উল্টো মডেলে আমাদের ইজম চলছে। এই যে সিপিএম কেন, আমার সিপিএমের সঙ্গে আমাদের কোথায় তফাৎ ঘটে যাচ্ছে? সিপিএম এর পুরো নাম হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী। তার মানে আসলে মস্কোতে একটা আদি কমিউনিস্ট পার্টি আছে, আমরা তার ব্রাঞ্চ, শাখা। ওরা যতক্ষণ না ভারতীয় কমিউনিস্ট পার্টি হয়ে উঠতে না পারছে, তাহলে সেখানে কিন্তু আমাদের সঙ্গে ওদের কোনো বিরোধ নেই।
ওরা চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হলে 62 সালে চীনকে সমর্থন করছে, যে প্রসঙ্গে তেনালির কনভেনশন হচ্ছে, ভেঙে যাচ্ছে 64 সালে, পার্টি ভাগ হচ্ছে। পার্টি ভাগ হচ্ছে। হুম। এই প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে। আঞ্চলিকতা মানে ওর কাছে কি, এক সময় মেধা পাটেকারের আন্দোলনকে তাদের সর্বভারতীয় সম্পাদক বলেছিলেন এর পেছনে সিআইএ আছে। হুম। এই যে আঞ্চলিক যে জায়গাগুলো, লোকায়ত জায়গাটাকে যে বোঝা, এটা সিপিএম কতটা বুঝেছে, নাকি এর পেছনে এক ধরনের ব্রাহ্মণ্যবাদ কাজ করেছে, যার ফলে মতুয়াদের সঙ্গে ডিলিংয়ে বা মাদ্রাসায় আসলে জঙ্গি আতুর ঘর, এই ধরনের কথা ওদের সর্বোচ্চ নেতা বলেছেন। কিন্তু ওদের একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে ইজম বা তত্ত্বের কোনো দেশ হয় না। লাইক নিউটনের থিওরির যেমন কোনো দেশ হয় না, মাধ্যাকর্ষণ পৃথিবীর প্রতিটা কোণাতে কাজ করে, সত্যি ঠিকই বলেছে। কমিউনিজমের কোনো দেশ হয় না, সেই জন্য আমরা ভারতীয় না, কমিউনিস্ট কিন্তু যে কমিউনিজমের কোনো দেশ হয় না, কিন্তু একটা দেশ থেকে তো এটা শুরু হয়েছে। 17 সালে রুশ বিপ্লব থেকেই যে কমিউনিজম গোটা পৃথিবীতে ছড়ায়। লেনিনবাদ বলশেভিক, হ্যাঁ। এবং 25 সাল থেকে স্তালিনবাদ। লেনিনবাদের শুরু আমরা বলতে পারি 17 সাল, 25 সাল থেকে আমরা বলতে পারি স্তালিনবাদের সূচনা। এটা তো একটা দেশকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, তারপর ছড়িয়েছে। পূর্ব ইউরোপের যে স্যাটেলাইট তৈরি হওয়া, এটা স্তালিনের সময় ছড়ায়, লেনিনের সময় ওটা ছড়ায়নি। লেনিন মূলত সোভিয়েতকে সংগঠিত করতেই, সোভিয়েত তৈরি করতেই ব্যস্ত ছিলেন। আজারবাইজানকে নিয়ে নেওয়া, লিথুয়ানিয়াকে নিয়ে নেওয়া, মানে আমাদের 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 এই লিথুয়ানিয়ার পাশের যে 3টে দেশ, লাটভিয়া আর এস্তোনিয়া, এদের 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 নিয়ে সোভিয়েত তৈরি করতে ব্যস্ত ছিলেন। তাহলে একটা দেশ থেকেই তো শুরু হচ্ছে। ইজমের কোনো দেশ হয় না, এটা আমি একমত যে, কিন্তু ওটা একটা দেশ থেকে উদ্ভূত। কখনোই কেন মানে তার স্তালিন তার মেয়ে সেতলানাকে তার যে বিয়েতে আগাগোড়া প্রথম বিয়েতে আপত্তি জানিয়ে গেছেন, তার কারণ হচ্ছে স্বামী ছিলেন ইহুদি। এগুলো তো সেতলানা নিজে লিখেছেন। তাহলে একটা দেশ থেকে উদ্ভূত, কিন্তু সেখানে ইহুদি, যে কমিউনিস্ট ইহুদি, তাকে তার রাষ্ট্রনায়ক শ্বশুর মেনে নিতে পারছে না, শুধুমাত্র ইহুদি বলে। হ্যাঁ, এইগুলো তো হয়েছে। জাতীয়তাবাদের প্রশ্নে এই যে আজকে যে এই যে জর্জিয়ার সঙ্গে রাশিয়ার এক ধরনের মানে সম্পর্ক স্থাপন হয়েছে এবং ইউক্রেনের সঙ্গে হলো না, মনে রাখতে হবে স্তালিনের উৎস হচ্ছে জর্জিয়া আর ট্রটস্কির উৎস হচ্ছে ইউক্রেন। তাহলে আজকে এই সোভিয়েতের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ আসলে ওই সময় থেকেই প্রবাহিত, এবং সেটা আঞ্চলিকতার প্রশ্নে, স্বায়ত্তাভিমানের প্রশ্নে, আমি কোন ভাষা ব্যবহার করব। স্তালিন যে মানে তিনি যে ট্রায়াল করলেন, তার একটা বড় কারণ হচ্ছে স্তালিনের আঞ্চলিক জর্জিয়ার উচ্চারণ। সেটা নিয়ে মস্কোর কমিউনিস্ট পার্টির লোকেরা একটু ব্যাঙাত, যে একটু পাড়াগাইয়া, একটু গ্রাম থেকে আসছে, হ্যাঁ, একটু মুচির বাড়ির ছেলে। স্তালিন এগুলো সব বুঝতেন, এবং তিনি যখন ওই ট্রায়াল শুরু করলেন, তিনি একে একে কামিনফ থেকে শুরু করে লাস্টে লাভরেন্তি বেরিয়া পর্যন্ত খতম হয়ে গেল। হ্যাঁ, তো এগুলো কিন্তু ওর ভেতরের ওই আঞ্চলিক উৎস থেকে উঠে আসছে। ইজমের কোনো দেশ হয় না, কিন্তু আঞ্চলিকতাবাদও থাকে। তৃণমূল মানে কোন দিকের পার্টি? রাইটিস্ট, লেফটিস্ট, সেন্টার লেফট? আমি লেফটের তৈরি করা রাইটিস্ট লেফটিস্ট মডেলে আমি যাব কেন? এই অনেকেই আমি দেখি আমাদের পার্টির মাঝে মাঝে বলেন যে আমরা ডানপন্থী পার্টি। এটা তো লেফটের দেওয়া মডেল। আমি এই মডেলটা নেব কেন? আমরা মানবতাবাদী দল, আমরা মামাটি মানুষ, আমাদের খুব সহজে একটা লোকায়ত স্লোগান ভাই, যারা ব্যঙ্গ করছেন করুন, আমাদের একটা সহজিয়া লোকায়ত স্লোগান। এটার পেছনে ডানপন্থা, তুমি আমায় বলো তো, লালন, ধরা যাক মামাটি মানুষের একটা জীবন্ত ম্যাসকট হচ্ছে লালন ফকির, তিনি ডানপন্থী না বামপন্থী? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ডানপন্থী লেখক না বামপন্থী লেখক? কিশোর কুমারের গান ডানপন্থী না বামপন্থী? তো সবকিছুকে আমি ডানপন্থা বা বামপন্থার মডেলে আমি দেখবো কেন? হ্যাঁ, রামমোহন লোহিয়া উনি নিজেকে বলতেন সোশ্যালিস্ট, তার শিষ্য মিনু মাসানি, হ্যাঁ, তার মিনু মাসানি বলতেন যে আমি সোশ্যালিস্ট প্লাস গান্ধীবাদী। তাহলে আমাদের এটা বহু রকমের দর্শন, বহু রকমের তত্ত্ব,
আমাদের এখানে ভারতবর্ষে এসে মিশেছে। এই সমস্ত দর্শন, সমস্ত তত্ত্বের যেটা ভালো দিক, সেটা আমাদের নিতে হবে। আমি যদি বিজেপির মতো কেবলমাত্র এই হিন্দুস্তান চাপাতে যাই, তাহলেই বিপর্যয় হবে। শুধুমাত্র ডানপন্থা বামপন্থার যদি আলোকে আমি দেখি, সেই বিপর্যয় আমি আমার দেশে এবং রাজ্যে টেনে আনতে বাধ্য। তাত্ত্বিকভাবে আপনারা কোথায় মনে করেন যে বিজেপি এলে কোথায় কোথায় বাঙালির বিপদ বা বাংলার বিপদ? না, বাঙালি সংস্কৃতিরই বিপদ আমি বলবো, বাংলার বিপদ, বাঙালির বিপদ। 1 নম্বর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালান, তুমি আমায় বলতে পারো যে বিজেপিও তো সেই প্রকল্পগুলোই চালায় অনেকাংশে বিভিন্ন রাজ্যে। আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা বাড়তি অ্যাডেড হয়ে যায়, যেটা বিজেপি পেরে ওঠে না, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাউকে ধরা যাক যে কিছু দেন, তার সঙ্গে তার একটা একজন হৃদয়ের স্পর্শ থাকে। মানুষ ওই হৃদয়ের স্পর্শটা বুঝতে পারে যে কাকে কিভাবে দেওয়া হচ্ছে, অনুগ্রহ হিসেবে দিচ্ছি না প্রাপ্য হিসেবে দিচ্ছি, কি হিসেবে দিচ্ছি। মানুষ এটা ফিল করে যে বিজেপি যখন এসে কিছু দিচ্ছে কোনো রাজ্যে, এখানে এটা ভাই আমি বা প্রতিশ্রুতি দিচ্ছে, এর পেছনে একটা অনুকম্পা এবং অনুগ্রহ মিশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেন, তখন তাকে সেই মানে ওই ভাতের মাড়ে বা ওই কন্যাশ্রী মেয়েটির সাইকেল চালানোর টায়ারের ওই কাঁচা ওই মাটির গন্ধের মধ্যে, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের স্পর্শ যে কোথাও আছে, ব্যক্তিগত ওই টাচটা, ওটা আমার মনে হয় যে বিজেপির সঙ্গে ওইখানে আমাদের প্রথম এবং প্রধান ফারাক। আচ্ছা, এটাও তো হতে পারে যে আর তুমি কিন্তু পুরো উত্তরটা নিলে না, যাক বলো। না, আমি আপনার পুরো উত্তরটাই শুনবো। আমি জাস্ট অ্যাড অন করছি যে দেখুন, এটাও তো হতে পারে যে আপনি তৃণমূলের 15 বছরের মন্ত্রী বলে আপনার মনে হচ্ছে যে ওই সাইকেলটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের টাচ আছে বা ভালোবাসা জড়িয়ে আছে। হয়তো কেউ বিজেপি সমর্থক, সে ভাববে যে মোদিজির ভালোবাসা জড়িয়ে আছে। এটাও তো হতে পারে। ওটা তো সাবজেক্টিভ, কেউ ভাবতে পারে। আমি তার ভাবনায় কোনো অসুবিধে দেখব না। কিন্তু দেখা যাচ্ছে যে 10,000 টাকাটা বিহারে ঘোষণা করতে হয় ইলেকশনের ঠিক আগে। আমাদের এই প্রকল্পটা কিন্তু গত 5 বছর ধরেই চলছে। ঠিক আছে, এটা একটা দিক। এটা দ্বিতীয়ত, বাংলা বা বাঙালির ক্ষেত্রে আমি ওগুলো ছেড়ে দিচ্ছি। মানে আমি যদি গুজরাটে গিয়ে ধরা যাক যে গুজরাটি বিখ্যাত লেখক, হ্যাঁ, বা গুজরাটি বা সাউথে গিয়ে আমি যদি UR অনন্তমূর্তির পুরো নাম করতে যাই, আমি অনেক সময় গুলিয়ে ফেলতে পারি উচ্চারণে। এই গন্ডগোলটা আমি মনে করি না যে খুব মারাত্মক কিছু, কিন্তু এটা শিখতে চান না। এই নামটা করার মধ্যে যে আমি যে বলবো না, এর পেছনে বাংলা বা বাঙালিয়ানা সম্পর্কে এক ধরনের অশ্রদ্ধাবোধ আছে। আমার ধারণা সেটা হচ্ছে গভীর হীনমন্যতা থেকে সে অশ্রদ্ধাবোধটা উঠে আসছে। যে একসময় যে ইন্টেলেকচুয়ালি বাঙালি ডমিনেট করেছিল, এই যে সেদিন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, সে বাঙালিদের নিয়ে অনেকগুলো মজা করেই কথা বললাম, ভালোই লেগেছে, আমার অসুবিধা লাগেনি, কারণ তার মধ্যে একটা মজা ছিল। কিন্তু এই মজার পেছনে আসলে একটা জাতিগত হীনমন্যতা আছে। তুই এত রবীন্দ্রনাথ বলিস কেন রে? তোরা তো সত্যজিৎ রায় নিয়ে কি এসে যায়? এই যে নোবেল পেয়েছিস, যে প্রায় সবকটা বাঙালি, হ্যাঁ, এইটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? আমাদের তো তোরা ব্যবসা কি করতে পেরেছিস? আমরা ব্যবসা করতে পেরেছি। ও তোরা লিখিস, তোরা একটু অলস, তোরা একটু কুঁড়ে, হ্যাঁ, এবং তোদের ভাষাটা একটু মানে একটু সুললিত, একটু কাব্যিক, এইগুলোকে ওরা মূলত এখন ঠাট্টা করতে চায়। এটা আমাদেরও গণ্ডগোল আছে। আমরাও এক সময় মানে যখন মানে আমরা সুপ্রিম ছিলাম, তখন আমরা ওড়িয়াদের অন্য সম্বোধনে ডেকেছি, মারোয়ারিদের অন্য সম্বোধনে ডেকেছি, বিহারিদের লঘু সম্বোধনে ডেকেছি। হ্যাঁ, আমার এক বন্ধু তো বলেছিল যে গোর্খাল্যান্ড আন্দোলন শুরু হয়েছে মাত্র 2টো শব্দ থেকে। কি বলে? থাপা আর বাহাদুর। মানে বাঙালি হয়তো বেড়াতে গেছে, একটা লোক, সে হয়তো ওখানে ডাক্তার, তাকে ডাকছে থাপাই দাঁড়াও, বা চার্টার অ্যাকাউন্টেন্ট, তাকে বলছে বাহাদুরি দাঁড়াও। হ্যাঁ, এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা এখন অনেক আমরা শুধরে গেছি। আমাদের এটা হয়েছে মমতা ব্যানার্জির জন্যে। কেননা সেটা একটা আমাদেরও একটা ধারাবাহিক। ওই যে আমরা CPM এর মতো উচ্চমন্য পার্টি নই। মানে ব্রাজিলে কেন বাঘের প্রজনন হচ্ছে না, এটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে না, এটা CPM পারবে। বা কিউবায় বা ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে যখন ভেনেজুয়েলায় যখন অপহরণ করা হলো, তখন মাদুরের উপর শুয়েছিলেন না পাপোসের উপর শুয়েছিলেন, এই তথ্য তৃণমূলের হাতে নেই।
হুম। এটা এই সকল বামপন্থী পার্টিরা খুব ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারবে যে গুজরাটে যখন কচ্ছ প্রদেশে সেখানে অ্যাকচুয়ালি কোথায় কোথায় পরিবেশের প্রাকৃতিক ক্ষয় হচ্ছে সবই জানি। এই যে পৃথিবীতে সব জানা, হুম। এটা আমরা নই। আমরা কিছু জানি, অনেকটাই জানি না, জানতে চাই। হুম। হ্যাঁ, এবার তুমি বাংলা দখল করতে চাইছো, বাংলায় ভোট করতে চাইছো, এসআইআর করছো। এসআইআরে তুমি এতগুলো নামকরা লোককে তুমি দাঁড় করিয়ে দিচ্ছ এসআইআর শুনানির তালিকায়, আর রাজ্যের বাইরে যেখানেই বাংলা বলছো সেখানে তোমাকে মেরে, বাংলা বললেই মারছে এবং বলছে তোমায় পুশব্যাক করিয়ে দেবো। এবং যাকে মারছে সে কি ধর্মে মুসলিম? না, হিন্দু হলেও মারছে। তাহলে হিন্দু বা মুসলমানটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে বাঙালিকে বাঙালি নয়, হুম। বাঙালি হলেই পেটাও। তা এইটা নিয়ে, এই মানসিকতা নিয়ে তুমি বাংলায় যে তুমি আসছো হুম। এটা, এবং এখানে তুমি যে তোমাদের যে লোকাল যে এজেন্ট যারা এখানে তোমরা তৈরি করেছো, যারা বাঙালি হয়তো, কিন্তু তারা হয়তো দিল্লির দিকে তাকিয়ে রাজনীতি করে বা নাগপুরের দিকে তাকিয়ে রাজনীতি করে। হুম। আমরা তো ভাই রাজনীতিটা করি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে তাকিয়ে ভবানীপুরে। হুম। এইখানেই মূল ফারাক। যে তুমি যে আমায় জানতে চাইছো যে এই এদের সঙ্গে আপনাদের মানে কোথায় ফারাক, ওই যে থার্ড যে এলিমেন্ট আমি বললাম, হুম। সেকুলারিজম প্লাস বামপন্থা প্লাস বাঙালি অস্মিতা, এইখানে ওদের সঙ্গে আমাদের একটা দুস্তর ফারাক ঘটে যাচ্ছে। সেকুলারিজমের পক্ষে সঙ্গে বা সেকুলারিজমের প্রশ্নে বা বামপন্থার প্রশ্নে সে ফারাক তো আছেই।